কারো কারো মতে কিন সাম্রাজ্য ছিল চীন দেশীয় প্রথম সাম্রাজ্য, কারণ এই সাম্রাজ্যটি আয়তনে শ্যাং ও ঝু সাম্রাজ্যের অপেক্ষা বড় ছিল। তবে এই রাজশাসনের মেয়াদ ছিল মাত্র 15 বছর। 221 খ্রিস্টপূর্ব থেকে 206 খ্রিস্টপূর্ব পর্যন্ত শাসনের পর এই সাম্রাজ্যের পতন ঘটে। এই সাম্রাজ্যের প্রথম সম্রাট ছিলেন কিন শি হুয়াং, যিনি 13 বছর ক্ষমতায় ছিলেন। কিন শি হুয়াংয়ের জন্ম এবং পিতামাতা রহস্যে আচ্ছন্ন। কিংবদন্তি অনুসারে লু বুয়েই নামে একজন ধনী বণিক পূর্ব ঝো রাজবংশের শেষের বছরগুলিতে কিন রাজ্যের একজন রাজপুত্রের সাথে বন্ধুত্ব করেছিলেন। বণিকের সুন্দরী স্ত্রী ঝাওজি সবেমাত্র গর্ভবতী হয়েছিলেন, তাই তিনি রাজকুমারের সাথে দেখা করার এবং তার প্রেমে পড়ার ব্যবস্থা করেছিলেন। তিনি রাজকুমারের সাথে সম্পর্কের মধ্যে প্রবেশ করেন এবং তারপর 259 খ্রিস্টপূর্বাব্দে বণিক লু বুইয়ের সন্তানের জন্ম দেন। হানানে জন্ম নেওয়া শিশুটির নাম রাখা হয় ইংঝেং। রাজপুত্র বিশ্বাস করেছিলেন শিশুটি তার নিজের। ইংঝেং তার পিতার মৃত্যুর পর 246 খ্রিস্টপূর্বাব্দে কিন রাজ্যের রাজা হন। তিনি কিন শি হুয়াং হিসাবে শাসন করেছিলেন এবং প্রথমবারের মতো চীনকে একীভূত করেছিলেন। যুবক রাজা যখন সিংহাসন গ্রহণ করেন তখন তার বয়স ছিল মাত্র 13 বছর। তাই তার প্রধানমন্ত্রী এবং সম্ভবত প্রকৃত পিতা লু বুয়েই প্রথম 8 বছর রিজেন্ট হিসাবে কাজ করেছিলেন। চীনের যে কোনো শাসকের জন্য এটি একটি কঠিন সময় ছিল। 7টি যুদ্ধরত রাষ্ট্র ভূমি নিয়ন্ত্রণের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তখন। কিউই, ইয়ান, ঝাও, হান, ওয়েই, চু এবং কিন রাজ্যের নেতারা ঝাও রাজবংশের অধীনে প্রাক্তন ডিউক ছিলেন এবং ঝাও রাজত্ব ভেঙে যাওয়ার সাথে সাথে প্রত্যেকেই নিজেদের রাজা ঘোষণা করেছিলেন। এই অস্থিতিশীল পরিবেশে যুদ্ধের বিকাশ ঘটেছিল। লু বুইয়ের আরেকটি সমস্যা ছিল, তিনি ভয় পেয়েছিলেন যে রাজা তার আসল পরিচয় আবিষ্কার করবেন। লু বুয়েই 240 খ্রিস্টপূর্বাব্দে কিন শি হুয়াংকে ক্ষমতাচ্যুত করার একটি পরিকল্পনা তৈরি করেছিলেন। তিনি রাজার মা ঝাওজিকে লাও আইয়ের সাথে পরিচয় করিয়ে দেন, যিনি তার বৃহৎ পুরুষাঙ্গের জন্য বিখ্যাত ছিলেন। রানী ডুয়াগার এবং লাও আইয়ের 2টি পুত্র ছিল। সম্রাট কিন শি হুয়াংয়ের বিরুদ্ধে লাও এবং লু বুয়েই 238 খ্রিস্টপূর্বাব্দে একটি অভ্যুত্থান শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কাছের ওয়েই এর রাজার সহায়তায় লাও একটি সেনাবাহিনী গড়ে তুলেছিলেন এবং কিন শি হুয়াং ভ্রমণের সময় নিয়ন্ত্রণ দখল করার চেষ্টা করেছিলেন। যুবক রাজা অবশ্য বিদ্রোহকে কঠোরভাবে দমন করেন এবং বিজয়ী হন। লাওকে তার হাত, পা এবং ঘাড় ঘোড়ার সাথে বেঁধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। রাজার 2 সৎ ভাই এবং 3rd ডিগ্রি পর্যন্ত অন্যান্য সকল আত্মীয় সহ তার পুরো পরিবারকে হত্যা করেছিলেন সম্রাট কিন শি হুয়াং। রানী দাওয়াগারকে রক্ষা করা হয়েছিল, কিন্তু তার বাকি দিনগুলো গৃহবন্দী অবস্থায় কাটিয়েছিলেন। লাও আই ঘটনার পর লু বুয়েই নির্বাসিত হয়েছিলেন, কিন্তু কিনে তার সমস্ত প্রভাব তিনি হারাননি। তিনি ক্রমাগত ভয়ানক যুবক রাজার মৃত্যুদণ্ডের ভয়ে থাকতেন। 235 খ্রিস্টপূর্বাব্দে লু বিষ পান করে আত্মহত্যা করেছিলেন। তার মৃত্যুর সাথে 24 বছর বয়সী রাজা কিন রাজ্যের পূর্ণ কর্তৃত্ব গ্রহণ করেছিলেন। কিন শি হুয়াং তার আশেপাশের লোকদের প্রতি ক্রমশ সন্দেহজনক হয়ে ওঠেন এবং তার দরবার থেকে সমস্ত বিদেশি পণ্ডিতদের গুপ্তচর হিসাবে বহিষ্কার করেন। কিন রাজার সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী ছিল এবং প্রতিবেশী শাসকরা কিন আক্রমণের ভয়ে থাকত। 230 খ্রিস্টপূর্বাব্দে কিন শি হুয়াংয়ের হাতে হান রাজ্যের পতন ঘটে। অন্য 6টি যুদ্ধরত রাষ্ট্রের পরাজয়ের সাথে কিন শি হুয়াং উত্তর চীনকে একীভূত করেছিলেন। সম্রাট কিন শি হুয়াংয়ের সময়ে তার সাম্রাজ্যের সীমানা দক্ষিণে ভিয়েতনাম পর্যন্ত প্রসারিত হয়েছিল। সম্রাট হিসেবে কিন শি হুয়াং আমলাতন্ত্রকে পুনর্গঠন করেছিলেন। উপরন্তু সম্রাট লিখিত চীনা লিপি, প্রমিত ওজন এবং পরিমাপক সরলীকৃত করেছিলেন এবং সেই সাথে তিনি নতুন তামার মুদ্রা প্রচলন করেছিলেন। তার সামরিক শক্তি থাকা সত্ত্বেও সদ্য একীভূত কিন সাম্রাজ্য উত্তর থেকে পুনরাবৃত্তিমূলক হুমকির সম্মুখীন হয়েছিলেন। যাযাবর জিওনগ্লু দ্বারা অভিযান প্রতিহত করার জন্য কিন শি হুয়াং একটি বিশাল প্রতিরক্ষামূলক প্রাচীর নির্মাণের নির্দেশ দেন।
কাজটি 220 থেকে 206 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে লক্ষাধিক ক্রীতদাস এবং অপরাধীদের দ্বারা পরিচালিত করেছিলেন। এই প্রতিরক্ষা প্রাচীর চীনের মহাপ্রাচীরের প্রথম অংশ ছিল। সম্রাট কিন শি হুয়াং লিংকু নামে একটি খাল নির্মাণেরও আদেশ দিয়েছিলেন, যা ইয়াংজি এবং পার্ল নদী ব্যবস্থাকে সংযুক্ত করেছিল। এবার চলুন সম্রাট কিন শি হুয়াংয়ের অজ্ঞানতা এবং নৃশংসতার ইতিহাস তুলে ধরা যাক। চীনের একীভূত হওয়ার পূর্বে কনফুসিয়ানিজম এবং অন্যান্য অনেক দর্শন প্রস্ফুটিত হয়েছিল। কিন শি হুয়াং এই চিন্তাধারাগুলিকে তার কর্তৃত্বের জন্য হুমকি হিসাবে দেখেছিলেন। তাই তিনি 213 খ্রিস্টাব্দে তার রাজত্বের সাথে সম্পর্কিত নয় এমন সমস্ত বই পুড়িয়ে দেওয়ার আদেশ দেন। সম্রাটের সাথে দ্বিমত পোষণ করার সাহসের জন্য 212 সালে প্রায় 460 জন পণ্ডিতকে জীবিত কবর দেওয়া হয়েছিল এবং আরও 700 জনকে পাথর মেরে হত্যা করা হয়েছিল। তারপর থেকে চিন্তার একমাত্র অনুমোদিত স্কুলটি ছিল আইনবাদ, যার মূল কথা ছিল সম্রাটের আইন অনুসরণ করুন বা পরিণতির মুখোমুখি হন। সম্রাট কিন শি হুয়াং তার মধ্য বয়সে প্রবেশ করার সাথে সাথে তিনি মৃত্যুকে আরও বেশি ভয় পেতে থাকেন। তিনি জীবনের অমৃত সন্ধানে আচ্ছন্ন হয়ে পড়েন, যা তাকে চিরকাল বেঁচে থাকতে দেবে। দরবারের ডাক্তার এবং অ্যালকেমিস্টরা অনেকগুলি ঔষধ তৈরি করেছিলেন, যার মধ্যে অনেকগুলিতে কুইকসিলভার বা পারদ ছিল, যা সম্ভবত সম্রাটের মৃত্যুকে প্রতিরোধ করার পরিবর্তে তাড়াহুড়া করার বিদ্রুপাত্মক প্রভাব ছিল। যদি অমৃতগুলি কাজ না করে 215 খ্রিস্টপূর্বাব্দে সম্রাট নিজের জন্য একটি বিশাল সমাধি নির্মাণের আদেশ দেন। সমাধির পরিকল্পনার মধ্যে ছিল পারদের প্রবাহিত নদী। কিন শি হুয়াংকে পরবর্তী জগতে পাহারা দেওয়ার জন্য এবং সম্ভবত তাকে পৃথিবীর মতো স্বর্গ জয় করার অনুমতি দেওয়ার জন্য সম্রাটের সমাধিতে অন্তত 4000 মাটির সৈন্যের একটি পোড়ামাটির সেনাবাহিনী ছিল। সেই সেনাবাহিনীতে প্রকৃত রথ এবং অস্ত্রের সাথে পোড়ামাটির ঘোড়াও অন্তর্ভুক্ত ছিল। প্রতিটি সৈনিক ছিল একজন ব্যক্তি, যার মুখের বৈশিষ্ট্য ছিল অনন্য, যদিও দেহ এবং অঙ্গ প্রত্যঙ্গগুলি ছাঁচ থেকে তৈরি হয়েছিল। 211 খ্রিস্টপূর্বাব্দে ডংজুনে একটি বড় উল্কা পড়েছিল। সম্রাট এটিকে তার জন্য অশুভ লক্ষণ মনে করেছিলেন। বিষয়টিকে আরও খারাপ করার জন্য কেউ পাথরের উপর প্রথম সম্রাট মারা যাবে এবং তার জমি ভাগ করা হবে শব্দটি খোদাই করেছিলেন। কেউ কেউ এটিকে একটি চিহ্ন হিসেবে দেখেছিলেন যে সম্রাট স্বর্গের আদেশ হারিয়েছেন। যেহেতু কেউ অপরাধ স্বীকার করবে না, তাই সম্রাট আশেপাশের সবাইকে মৃত্যুদণ্ড কার্যকর করেছিলেন। উল্কাটি নিজেই পুড়ে যায় এবং তারপর পাউডারে পরিণত হয়। তা সত্ত্বেও 210 খ্রিস্টপূর্বাব্দে পূর্ব চীন সফর করার সময় 1 বছরেরও কম সময়ের মধ্যে সম্রাট মারা যান। মৃত্যুর কারণ সম্ভবত পারদের বিষক্রিয়া ছিল তার অমরত্ব চিকিৎসার কারণে। সম্রাট কিন শি হুয়াংয়ের মৃত্যুর পর কিন আর শি সম্রাট হন। তিনি শক্ত হাতে রাজদণ্ড সামাল দিতে পারেননি, ফলে বিদ্রোহ দানা বাঁধে এবং সাম্রাজ্যের পতন হয়। এটি ছিল চীনের ইতিহাসের সবচেয়ে কম সময় শাসনকারী রাজবংশের একটি। তবে তাদের সৃষ্ট রাজতন্ত্রের ঝান্ডা নানা রাজবংশ 1912 সাল পর্যন্ত বয়ে বেরিয়েছিলেন। কিন শি হুয়াংকে স্মারক সৃষ্টি এবং সাংস্কৃতিক অগ্রগতির জন্য বা তার নৃশংস অত্যাচারের জন্য আরও স্মরণ করা উচিত কিনা তা বিতর্কের বিষয়। সকল পণ্ডিতরা একমত যে কিন শি হুয়াং কিন রাজবংশের প্রথম সম্রাট এবং একীভূত চীন এবং চীনের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ শাসক ছিলেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে